হ্যালো গাইস, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালোই আছেন। আজকে আমরা হিডেন লাভের পঞ্চম পার্ট নিয়ে হাজির হয়েছি। ইতিপূর্বে আমি এর আরো 4টি পার্টের এক্সপ্লেইন আপলোড করেছি। যারা পূর্বের পার্টগুলো দেখেননি তারা চাইলে ডিসক্রিপশন বক্স থেকে সেগুলো দেখে নিতে পারেন। না হলে বরাবরের মতো এটাও পুরোটাই মাথার উপর দিয়ে যাবে। গত পর্বে আমরা দেখেছিলাম জাওশু সাংজিকে বলেছিল, তুমি যেই রকম ছেলে চাও সেই রকম গুণবলী তো আমার ভিতরও আছে, তাহলে আমি কি তোমাকে ভালোবাসতে পারি? সাংজি একটু ভেবেচিন্তে বলে, তুমি তো আমাকে নিজের ছোট বোনের মতো দেখো। জাওশু তখন বলে, আগের দিন বাঘে খাইছে, আর আমি জানি তুমিও আমাকে পছন্দ করো, তাহলে আর সিঙ্গেল থেকে কি লাভ, চলো না মিঙ্গেল হয়ে যাই। সাংজি জাওশুর মুখ থেকে এসব কথা শুনে বুঝতে পারছিল না সে কি বলবে। জাওশু তখন তাকে জিজ্ঞেস করে, তাহলে কি তুমি আমাকে পছন্দ করো না? সাংজি তখন বলে, আরে না, বিষয়টা তেমন না, আমি একটু দ্বিধাদ্বন্দ্বে আছি। অবশ্য তুমি যদি 2-3 বার আমাকে প্রপোজ করো, হতেও পারে পটে যেতে পারি। জাওশু তখন বলে, তাহলে তুমি চাও আমি তোমাকে অনেকবার প্রপোজ করি? সাংজি বলে, বিষয়টা ওইরকমই। পরের সিন শিফট হয় হোস্টেলে। সাংজি সেখানে দেখতে পায় তার বন্ধুরা তার জন্য কেক নিয়ে অপেক্ষা করছে। এরপর তারা তাকে জিজ্ঞেস করে, আচ্ছা দুলাভাইয়ের সাথে ফার্স্ট ডে কেমন গেল? সাংজি বলে, ফাটাফাটি জমিকির পারফরমেন্স চৌচির, জাওশু আমাকে প্রপোজ করেছে। এটা শুনে তার বান্ধবীরা অনেক খুশি হয়, আর আমার বন্ধুরা হইলে বলতো ব্রেকআপ পার্টি রেডি কর। যাই হোক, এরপর দেখা যায় তারা কিছুদিন ধরেই ডেটে যাওয়ার প্ল্যান করে যাচ্ছিল। তবে একেবারে শেষ সময় জাওশু তাকে না করে দেয়। আসলে সে তার কাজ নিয়ে অনেক ব্যস্ত সময় পার করছিল। এরপর একদিন কাজ শেষে জাওশু সাংজিকে ডেটের জন্য অফার করে, তবে বরাবরের মতো এবারও একেবারে শেষ সময়ে সে তাকে না করে দেয়, যার ফলে সাংজির আবারও অনেক মন খারাপ হয়ে যায়। এইদিকে আমরা জাওশুকে একটা হসপিটালে দেখতে পাই। সেখানে ডক্টর তাকে বলছে, তোমার বাবা 10 বছর ধরে একই অবস্থায় আছে, এখন উচিত তার সার্জারিটা করে ফেলা। এটা শুনে জাওশু তার বাবার কাছে যায়। তখন আমাদের টাইম ট্রাভেল করে আবারও পিছনে নিয়ে যাওয়া হয়। সেখানে দেখা যায় জাওশুর মা তাদের জন্য পছন্দের খাবার রান্না করে, তাই তারা সবাই তার বাবার জন্য অপেক্ষা করছিল। তখনই জাওশুর বাবা আসে। সে এসে বলে, আমি মাতাল হয়ে একজনের সাথে অ্যাক্সিডেন্ট করে দিয়েছি, তবে আমাকে কেউ দেখেনি, তাই আমি পালিয়ে চলে এসেছি। এটা শুনে জাওশু পুলিশকে ফোন করে সবকিছু বলে দেয়, যাতে করে লোকটার জীবন বাঁচানো যায়। কিন্তু দেখা যায় তার বাবা তখনই উপর থেকে ঝাঁপ দেয়, আর সেই থেকেই তিনি কমায়। তার বাবার উপর অনেক আগে থেকেই লোন ছিল। জাওশু আর তার মা অনেক কষ্ট করে সেগুলো পরিশোধ করতেছিল, যার ফলে অতিরিক্ত চিন্তায় সেও একদিন অসুস্থ হয়ে মারা যায়। আর এসব ভাবতে ভাবতে জাওশু কাঁদতে থাকে। এরপর সে যখন বাড়ি ফিরছিল তখন সে সাংজির মেসেজ দেখতে পায়, আর তাই তাকে তার সাথে দেখা করতে বলে, আর সাংজিও তার সাথে দেখা করতে যায়। জাওশু তাকে দেখে বুঝতে পারে সাংজির হয়তো কোনো বিষয় নিয়ে মন খারাপ, তাই সময় দিতে না পেরে সে তার কাছে ক্ষমা চায়। এরপর তারা দুজনে ভালো সময় পার করে, আর জাওশু সাংজিকে কালকে সকালে দেখা করতে বলে, কিন্তু সাংজি জানায় কাল সকালে তার ক্লাস আছে। এরপর সিন শিফট হয় সাংজির ক্লাসে। হঠাৎ কই থেকে জাওশু তার ক্লাসে চলে আসে আর তার পাশে বসে, যা দেখে সাংজি অবাক হয়ে যায়। এরপর জাওশু তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে, যা দেখে সাংজির ভীষণ লজ্জা হয়, তাই সে একটু তার সাথে ঘুমের অ্যাক্টিং করে। তখন জাওশু দূর থেকে তাকে একটা ফ্লাইং কিস দেয়, আর সেও এমন একটা নাটক করে যেন কিসটা সে নয় বরং ফিল্ম ফাইলস দিয়েছে। সাংজি তখন তাকে কাছে আসতে বলে। এরপর সে ফিল্ম ফাইলসকে কাঁদিয়ে জাওশুর গালে পাপ্পা দিয়ে দেয়। এরপর সে বলে, প্রেমে টেমে পড়িনি, কিন্তু আমি শুধু আমার বদলা নিয়েছি। জাওশু বলে, ও আচ্ছা এই ব্যাপার, কিন্তু এটা তো ক্রাইম, তুমি আমার সুযোগের ফায়দা নিচ্ছ। এরপর তারা দুজনে হাসতে থাকে। এইদিকে এসব দেখে ফিল্ম ফাইলস কাঁদতে থাকে। পরের সিনে দেখা যায় জাওশু সাংজিকে দেখা করতে বলে, কিন্তু সাংজি বলে আজকে তার একটা কাজ আছে, তাই সে আজকে দেখা করতে পারবে না। এটা শুনে জাওশুর মন খারাপ হয়ে যায়, কিন্তু হঠাৎ সাংজি এসে তাকে চমকে দেয়। আসলে আজকে জাওশুর জন্মদিন ছিল। এরপর সাংজি তাকে বুড়া ভাম বলে খেপাইতে থাকে। জাওশু এতে একটু সেন্টি খায়। সে বলে, হ্যাঁ আমি তো বুড়া ভামই, তার মানে আমার খুব তাড়াতাড়ি বিয়ে করা দরকার। সাংজি বলে, না না, আমার এখনো গ্রাজুয়েট শেষ হয়নি। এটা শুনে জাওশু একটু কাউন্টার অ্যাটাক দেয়। সে বলে, আচ্ছা তোমার কিভাবে মনে হলো আমি তোমার কথা বললাম, তুমি না আমার প্রপোজ অ্যাকসেপ্ট করনি? যার ফলে সেও কিছুটা লজ্জা পায়। এরপর তারা একটা রেস্টুরেন্টে প্রবেশ করে। সেখানে সাংজি জাওশুকে সারপ্রাইজ দেয়। তখন দেখা যায় সাংজি নিজ হাতে রীতিমতো যুদ্ধ করে তার জন্য নুডলস রান্না করে। যেহেতু প্রথম রান্না ছিল তাই খাবারের টেস্টও মার্কেট খাওয়া ছিল, কিন্তু জাওশু সেসব না বলে ওর প্রশংসা করতে থাকে। এরপর জাওশু মোমবাতি নিভায়। সাংজি তখন জিজ্ঞেস করে, কি উইশ করলে? জাওশু বলে, তোমাকে। সাংজিও এর থেকে বুঝতে পারে জাওশু তাকে সত্যিকারের ভালোবাসে, তাই সাংজিও তার প্রপোজাল অ্যাকসেপ্ট করে নেয়। এরপর জাওশু তাকে কিস করে দেয় আর বলে, আমার জীবনে তুমি প্রথম মেয়ে যাকে কিনা আমি ভালোবেসেছি।
আমি চাই না তুমি আমাকে কখনো ছেড়ে যাও। এরপর তারা দুজনে বসে গল্প করতে থাকে। জাওশু তাকে বলে, আমার এখনো বিশ্বাস হচ্ছে না তুমি আমার গার্লফ্রেন্ড হয়ে গেছো। এরপর জাওশু সাংজিকে তার সবকিছু খুলে বলে, কারণ সে তাকে সত্যিকারের ভালোবাসে আর সে চায় না তার থেকে কোনো কিছু লুকাতে। সে বলে তার মা নেই, বাবা আছে তবে কোমাতে, কারণ কিছু বছর আগে মাতাল অবস্থায় তার বাবা অ্যাক্সিডেন্ট করে আর তাতেই জিয়াং এর বাবা মারা যায়। সত্যি বলতে আমার কাছে কিছুই নেই, না আছে বাড়ি, আছে শুধু একটা গাড়ি। সব তো জেনেই গেলে, এখন কি ভাবছো এত কিছু জেনেও আমার গার্লফ্রেন্ড হবে তুমি? সাংজি তখন বলে, হ্যাঁ আমার এতে কোনো সমস্যা নেই, দেখবে একদিন সবকিছু ঠিক হয়ে যাবে। এর পরের সিনে দেখা যায় সাংজি একটা লাইব্রেরিতে যায়, তখন সেখানে জাওশু আসে। সে বলে ওখানে এখন প্রচুর ভিড়, এর থেকে তুমি বরং আমার সাথে আমার বাসায় চলো। সাংজিও তাই তার সাথে তার বাসায় যায়। এরপর সে জাওশুর পড়ার টেবিলে বসে, কিন্তু জাওশু এক দৃষ্টিতেই তার দিকে তাকিয়েছিল, তাই সাংজি এসে তাকে একটু ভেলকি দেখায় আর বলে এবার হয়েছে। জাওশু বলে না এখনো মন ভরেনি। সাংজি বলে এখন তুমি তোমার কাজে যাও। এরপর তারা দুজনে একসাথে খেতে বসে। খাওয়া শেষ হলে সাংজি প্লেট পরিষ্কার করে। জাওশু তখন জিজ্ঞেস করে তুমি এগুলো কেন করছো? সাংজি বলে আমি এগুলো শিখতে চাই, কারণ ফিউচারে যেন তোমার ঘাড়ে সবকিছু না পড়ে। এরপর দেখা যায় সাংজি পড়তে পড়তে ঘুমিয়ে যায়। হঠাৎ জাওশু আসার শব্দ শুনে তাড়াহুড়ো করতে গিয়ে সে খাট থেকে পড়ে যায়। জাওশু তাকে জিজ্ঞেস করে তুমি খাটের তলায় কি করছো? সাংজি বলে আমার আসলে খাটের নিচে বসে পড়লে ভালো লাগে। জাওশু তাকে তুলে একটু ভেলকি দেখায় আর বলে এখন কেমন লাগছে? কিন্তু দেখা যায় সাংজি এতে ভয় পেয়ে যায়। সে বলে তুমি এত কাছে আসলে আমি যেন কেমন নার্ভাস হয়ে যাই। তার মুখে এমন আজগুবি কথা শুনে জাওশু হাসতে থাকে। এরপর রাতে মোটা ভাই তাকে ফোন দেয়। এরপর সে তাকে জিজ্ঞেস করে কি ব্যাপার মামা, আজকাল অনেক খুশি খুশি লাগছে তোমাকে, ভাবি কি রাজি হয়েছে? জাওশু বলে হ্যাঁ। মোটা ভাই বলে আমাকে তো তোর থ্যাঙ্কস দেওয়া উচিত। এরপর সে কোনো কিছু না ভেবেই গ্রুপে একটা মেসেজ দিয়ে দেয়। জাওশু এই মেসেজ দেখতে পেয়ে বলে আরে পোটকা, তুই না যাইনেই মেসেজ দিয়ে দিলি, তুই জানিস মেয়েটা কে? মোটা ভাই জিজ্ঞেস করে কে? সে বলে ও তোর অনেক আগে থেকেই পরিচিত, এমনকি তোর বিয়েতেও ও গিয়েছিল। এতে করে সে বুঝে যায় মেয়েটা আসলে সাংজি। এরপর সে বলে আমি আর তোমার সাথে নাই, তুমি কি ইয়ানকে এই ব্যাপারে বলেছো? ইয়ান জানলে তোমাকে আলু ভর্তা বানিয়ে ছাড়বে। এইদিকে আবার ইয়ান গ্রুপে কল দেয় আর বলে কিরে মামা, তোর জিএফটা আবার কে? কার কপালটা আবার পুড়লি কে জানে। জাওশু তাকে বলে আমি তোমাদের শহরে গিয়ে ওর ব্যাপারে সবকিছু খুলে বলবো। এরপর সিন শিফট হয় সাংজির ভার্সিটিতে। সাংজি পরীক্ষা শেষ করে ভার্সিটি থেকে বের হচ্ছিল, তখন তার কাছে একটা কোম্পানি থেকে কল আসে। আসলে সাংজি একটা কোম্পানিতে ইন্টারভিউ দিয়েছিল আর সে ওই কোম্পানিতে জবটাও পেয়ে যায়। তাই সে সেখানে গিয়ে দেখতে পায় জিয়াং এর সাথে চুল টানাটানির দিন তার সাথে যে মেয়েটা ছিল সেটাই এখানে তার সিনিয়র। দুজনেও দুজনকে অবশ্য চিনে ফেলে, তাই সে তার পূর্বের ঝাল তার উপর মেটাতে থাকে। সে সাংজিকে দিয়ে অনেক কাজ করাতে থাকে, এতে করে তার উপর দিয়ে অনেক ধকল যাচ্ছিল। তবে কাজ শেষে জাওশুর দিকে তাকালে তার সব কষ্ট মুছে যেত। এরপর একদিন জাওশু তাকে অফিসে ড্রপ করতে আসে আর সাংজি যাওয়ার সময় তাকে একটা কিস করে দেয়। এটা আবার শিউ দেখে ফেলে, তাই সে অফিসে ঢুকে জিয়াংকে সবকিছু বলে দেয়। তাই জিয়াং এর ভেতর আবারও কাঞ্চনা ভর করে। এরপর তাদের মাঝে কি হয়েছে তা জানতে আমাদের পরবর্তী এপিসোড পর্যন্ত অপেক্ষা করতে হবে। সেই পর্যন্ত ফিল্ম ফাইলসকে ভালোবেসে সাথেই থাকুন।